আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যেই শ্রেণীর আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী। যে অধ্যায়টা আলোচনা করছি সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, এবং ষষ্ঠ অধ্যায়টা কিন্তু আজকেই আমরা শুরু করলাম। সো ষষ্ঠ অধ্যায়ের যে পাঠটি আলোচনা করব সেটা হচ্ছে পাঠ 1, মোট দেশজ উৎপাদন বা জিডিপি। সো এই পার্টটা আজকে আমরা আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, মোট দেশজ উৎপাদন যে আমাদের আছে সেটা। সো এই পার্ট আলোচনা করার পরে আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। সো কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের পার্ট আলোচনা করব। যেহেতু আমরা একটা অধ্যায় শেষ করেছি সেহেতু নতুন একটা পার্ট শুরু করেছি। এখানটাই কিন্তু আসলে পূর্ণ আলোচনা করার কিছু নেই। আমরা আজকে নতুন যে পার্টটা সেটা শুরু করব আলোচনা। তার আগে হচ্ছে তোমাদের যে বিশেষ কিছু কথা বলে নিতে যাচ্ছি সেটা হচ্ছে লেখাপড়া অনলাইন নিয়ে কিছু কথা তোমাদেরকে বলে নিতে চাই। লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের সকলের জন্য শিক্ষা সহায়ক একটা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের সাথে থেকে কিন্তু তোমরা আসলে সৃজনশীল এবং আধুনিক পদ্ধতিতে কিন্তু তোমাদের লেখাপড়ার যে সহায়কটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের প্রতিষ্ঠানের সাথে যদি তোমরা থাকো। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, একে তো আমরা তোমাদেরকে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা ইনশিওর করছি, এবং যেটা হবে সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে, যেটা কিন্তু তোমরা বর্তমানে সৃজনশীল সময়ের স্টুডেন্ট হয়েও কিন্তু সৃজনশীল সুবিধাগুলো তোমরা কিন্তু পাচ্ছ না বিভিন্ন ভাবে। সেটা হচ্ছে ধরো তোমরা ঠিক মতো কিন্তু তোমাদের যে পাঠ্য বই সেটা থেকে বিমুখ হয়ে যাচ্ছ, এবং বিভিন্ন প্রকার গাইড বইয়ের সাহায্য নিয়ে কিন্তু আসলে তোমরা ওই 20টা-25টা প্রশ্ন কিন্তু মুখস্থ করতে থাকছো, যেগুলো কিন্তু অ্যানালগ শিক্ষা ব্যবস্থার সময় ছিল। সেই যুগটা কিন্তু তোমরা ফলো করছো। বাট তোমাদের যে বর্তমান সময়, সেই বর্তমান সময়ে যে তোমাদের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু খুবই আধুনিক একটি শিক্ষা ব্যবস্থা, সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, যেটার মাধ্যমে কিন্তু তোমরা খুব আধুনিক ওয়েতে নিজেদেরকে মডিফিকেশন করতে পারো। সো সেই শিক্ষা ব্যবস্থার সাথে থাকার জন্য কিন্তু অবশ্যই আমাদের লেখাপড়া অনলাইন যে রয়েছে সেই লেখাপড়া অনলাইনের সাথে থাকতে হবে, এবং লেখাপড়া অনলাইন তোমাদেরকে যে ধরনের ডিরেকশন দিচ্ছে সেই ডিরেকশনগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে। সো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আমরা আজকেই শুরু করবো এই আলোচনাটা। প্রথমে দেখো কি বলার আছে। আলোচনা শুরু করার আগে আরেকটা ছোট্ট কথা বলে নিতে চাই, যেটা হচ্ছে যেহেতু তোমরা একটা সৃজনশীল এবং আধুনিক একটা শিক্ষা ব্যবস্থাটা পাচ্ছ, এবং সেই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। সো সম্পূর্ণ বিনামূল্যে এমন একটা শিক্ষা ব্যবস্থা যদি তোমরা পাও, সেক্ষেত্রে কিন্তু আসলে তোমাদের পরিবারের যে অর্থের যে খরচটা, সেই অর্থ খরচ কিন্তু বেঁচে যায় অনেক অংশে। এবং তোমাদের কিন্তু যেটা করা লাগবে না সেটা হচ্ছে কোনো প্রকার কোচিং সেন্টারের শরণাপন্ন হতে হবে না, কোনো প্রকার হোম টিউটরের প্রয়োজন হবে না, কোনো প্রকার গাইড বই কেনার প্রয়োজন হবে না। আমরা তোমাদের সাথে যেভাবে আলোচনা করব এবং আমাদের সাথে আলোচনা করে আমরা যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব, সেখান থেকে যদি তোমরা কোনো প্রকার সমস্যা দেখতে পাও বা কোনো ধরনের প্রবলেম তোমরা ফেস করো, সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। কারণ আমরা কমেন্ট সেকশনে যদি তোমাদের সমস্যাগুলো না জানতে পারি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সলিউশন করে দেওয়ার ক্ষেত্রে একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়াবে। সো তোমরা যত বেশি সলিউশন চাবে, তোমরা যেইভাবে তোমাদের হোম টিউটর বা কোচিং সেন্টারের কাছে জানতে চাও বিভিন্ন প্রবলেম সম্পর্কে সলিউশন জানতে চাও, সেগুলো কিন্তু আসলে তোমরা আমাদের থেকে জেনে নিতে পারবে, এবং খুব সহজে এবং খুব সুন্দরভাবে কিন্তু তোমরা সবগুলো ব্যাপার জেনে নিতে পারবে। সো প্রথমত যে কাজটি আমরা করব সেটা হচ্ছে আমাদের যে অধ্যায়টা শুরু রয়েছে সেই অধ্যায়টা শুরু করবো। এবং প্রথমে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের অর্থনীতি যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টার প্রথমে কিন্তু কিছু কথা বলা আছে, যেমন বাংলাদেশকে বলা হয় একটি কৃষি প্রধান দেশ। তো আমাদের দেশ কিন্তু আলটিমেটলি একটি কৃষি প্রধান দেশ, এবং কৃষিটা কিন্তু আসলে আমাদের অর্থনীতির সাথে কিন্তু অঙ্গাঙ্গিকভাবে কিন্তু আসলে রিলেটেড, বিশেষভাবে কিন্তু রিলেটেড। কারণ কৃষির উপর নির্ভর করেই কিন্তু আসলে আমাদের যে অর্থনীতির চাকাটা রয়েছে সেটা কিন্তু সচল রয়েছে। কারণ কৃষি কিন্তু একদিক থেকে আমাদের যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির 20% যোগান কিন্তু কৃষি খাত থেকে আমরা পাচ্ছি। সো দেখো, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এদেশের বেশিরভাগ লোক গ্রামে বাস করে, আর কৃষি হচ্ছে তাদের জীবিকার প্রধান উপায়। সো আমাদের যে দেশ রয়েছে, আমাদের দেশের কিন্তু বেশিরভাগ লোক আসলে গ্রামে বসবাস করে, এবং কৃষি কিন্তু হচ্ছে আমাদের যে জীবিকা নির্বাহ করা হয়, সেই জীবিকার কিন্তু প্রধান যে উপায়টা সেটাই কিন্তু হচ্ছে কৃষি। এছাড়াও গ্রাম অঞ্চলে কিছু লোক যেমন তাঁতি, জেলে, কুমার, কামার, মুদি দোকানদার ও ছোটখাটো ব্যবসা করে জীবন ধারণ করে। তো যেটা হয় সেটা হচ্ছে গ্রাম অঞ্চলেও বেশ কিছু লোক রয়েছে, যেমন কিছু লোক রয়েছে তাঁতি, কিছু রয়েছে জেলে, কিছু রয়েছে কুমার এবং কামার ও মুদি দোকানদার, যারা কি করে যে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তারাও কিন্তু তাদের যে জীবন রয়েছে সেই জীবনটা কিন্তু খুব ভালোভাবে ধারণ করতে পারে। কারণ ব্যবসা বাণিজ্য করার ফলে তারা যে অর্জিত অর্থটা পায় সেই অর্থটা দিয়েই কিন্তু তাদের জীবন খুব সুন্দরভাবে চলে যায়, এবং খুব ভালোভাবে তারা কাটাতে সক্ষম হয়।
শহর অঞ্চলের মানুষ প্রধানত চাকরি ও ব্যবসা বাণিজ্য করে, আর শহর অঞ্চলে যেটা হয় সেটা হচ্ছে শহর অঞ্চলের যে মানুষগুলো আমরা রয়েছি এখানে কিন্তু বেশিরভাগ মানুষ হয় চাকরি করে, নতুবা কিন্তু তারা কি করে, ব্যবসা বাণিজ্য করে। এছাড়াও শহরে বহু লোক রিক্সা, ঠেলা ও ভ্যান গাড়ি চালক, মুঠো মজুর, দোকানদার ও ফেরিওয়ালা ইত্যাদি হিসেবে জীবন ধারণ করে। সো শহর অঞ্চলে আরো কিছু মানুষের জীবিকার কথা এখানটায় বলা হয়েছে, সেটা হচ্ছে দেখো কি, যে বহু লোক কিন্তু রিক্সা, ঠেলা গাড়ি চালায়। সো রিক্সা চালক কিন্তু আমাদের শহর অঞ্চলে প্রচুর। আমাদের ঢাকা শহরের কথা যদি বলতে যাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিক্সা চালক রয়েছে এবং ঠেলা গাড়ি চালকও রয়েছে, যেগুলো দেখবে একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে বা যেখানটায় একটু ব্যবসা বাণিজ্যের প্রসার বেশি। যেমন আমি যদি আমাদের পুরান ঢাকার কথা বলি, চকবাজারে গেলে ঠেলা গাড়ির যে ব্যাপক প্রচলনটা রয়েছে সেটা কিন্তু দেখা যেতে পারে, যে বিভিন্ন ট্রান্সপোর্টের যে প্রোডাক্টগুলো আসে বস্তা বস্তা আকারে, সেগুলো কিন্তু আবার প্লাস্টিকের যে দানাগুলো আসে সেগুলো কিন্তু ট্রাক থেকে নামানোর পর ঠেলা গাড়িতে রাখা হয় এবং ঠেলা গাড়ি যোগে কিন্তু সেগুলো গোডাউনের দিকে কিন্তু চলে যায়। সো ঠেলা চালক রয়েছে, ভ্যান গাড়ি চালক রয়েছে। আমরা কিন্তু যখন আমাদের বাসা চেঞ্জ করার প্রয়োজন পড়ে বা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা ভ্যান গাড়ি হায়ার করি। সো সেক্ষেত্রে দেখা যায় ভ্যান গাড়ি চালকও রয়েছে এবং সবজি বিক্রি করা হয় কিন্তু ভ্যান গাড়িতে করে, আমরা কিন্তু দেখতে পাই। সো সড়ক ও নৌ পরিবহনেরও কিন্তু ব্যবস্থা আমাদের এখানটায় রয়েছে, যেগুলো করে কিন্তু আসলে আমরা আমাদের আলটিমেটলি যে আমাদের অর্থনীতিটা, সেই অর্থনীতিটাকে কিন্তু সমৃদ্ধশালী বা অর্থনীতির যে উপার্জন সেটা কিন্তু করে থাকছি। এসব কাজ হয় ব্যক্তি উদ্যোগে। সো এই ধরনের যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কিন্তু টোটালি ব্যক্তি উদ্যোগে হয়ে থাকে বা ব্যক্তি কিন্তু নিজে আসলে করে থাকে এবং নিজেই কিন্তু আসলে উপার্জন করে থাকে এখান থেকে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানায়ও এদেশের বেশ কিছু শিল্প কারখানা, রেল, সড়ক ও নৌ পরিবহন চালু রয়েছে। সো এগুলো তো রয়েছেই, এর পাশাপাশি যে কিছু ব্যাপার রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র মালিকানায়ও কিন্তু এদেশের কিছু কিছু শিল্প কারখানা, রেল এবং সড়ক ও নৌ পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। সো রাষ্ট্রীয় মালিকানায়ও কিন্তু এই ব্যবস্থাগুলো চালু রয়েছে, যেগুলো আসলে সরকারি খাতে কিন্তু আসলে যায় এবং তারা যারা এগুলো করে থাকে তারা কিন্তু সরকার থেকে বেতনভুক্ত হয়ে থাকে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক খাতে রয়েছে। সো শিক্ষা খাত যেমন রয়েছে, স্বাস্থ্য খাত যেমন রয়েছে, তেমনই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ সেবা খাতও কিন্তু রয়েছে। সেবা খাতও কিন্তু আসলে আমাদের যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু আসলে পালন করে। বর্তমানে বেসরকারি মালিকানায় দেশের অনেক শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সো অনেক শিল্প প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বর্তমান সময়ে বেসরকারি মালিকানায়ও অনেক বেশি গড়ে উঠেছে এবং এদেশের যে উন্নয়ন ব্যবস্থা, উন্নয়নে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করছে। কারণ দেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি জনগণের যে উন্নয়ন বা মানুষের যে উন্নয়ন, এটাই কিন্তু আসলে জিডিপি বা দেশের মোট দেশজ উৎপাদন, এটা যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু দেশ অটোমেটিক্যালি কিন্তু আসলে উন্নতির দিকে চলে যাবে। সো এই ব্যাপারটা কিন্তু বলা হয়েছে। তাছাড়া কিন্তু যেটা হয়েছে যে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই খাত থেকে। সো এই যে খাতগুলো রয়েছে বা এই যে খাতগুলো হচ্ছে, সেই খাতগুলো থেকে কিন্তু আবার বিশেষ যে মানুষ রয়েছে বা আরো যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু যে জীবিকা বা কর্মসংস্থানের যে খাত, সেই খাতগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে এখান থেকে। এভাবে সরকারি ও বেসরকারি দুই খাতকে নিয়েই বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা বিকশিত হচ্ছে। সো এইভাবে যেটা হচ্ছে, সরকারি খাত এবং বেসরকারি খাত, এই দুই খাত থেকেই যেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে জীবনধারা, সেই অর্থনীতির জীবনধারাটা কিন্তু বিকশিত হচ্ছে। সো এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই অধ্যায়টা আলোচনার পর বা এই অধ্যায়টা আলোচনা করার পরে আমরা যে ব্যাপারগুলো জানবো সেগুলো একটু আমরা জেনে নিই। দেখো, মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি, মোট জাতীয় উৎপাদন জিএনপি ও মাথাপিছু আয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবো। সো মোট যে দেশজ অভ্যন্তরীণ উৎপাদন মানে দেশের ভিতরে আমরা কি পরিমাণ উৎপাদন করতে সক্ষম হচ্ছি সেটা জানবো। মোট যে জাতীয় উৎপাদন মানে আমাদের যে ন্যাশনাল যে উৎপাদনটা, সেটা যেটাকে বলা হয় জিএনপি সংক্ষেপে, সেটা সম্পর্কে জানবো। ও মাথাপিছু যে আয় রয়েছে, মাথাপিছু আয় মানে পার পার্সন যে আয় রয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা পাবো। তারপর যেটা জানবো সেটা হচ্ছে দেশের মোট জাতীয় আয়ে যেসব খাত অবদান রাখছে তা বর্ণনা করতে পারবো। সো আমাদের দেশের যে মোট আয় হচ্ছে, আমাদের যে ন্যাশনাল একটা ইনকাম হচ্ছে, সেই ইনকামটার ক্ষেত্রে কোন সেক্টরটা কতটুকু ভূমিকা পালন করছে, যেমন কৃষি 20% কিন্তু আমাদের জাতীয় আয়ের করে থাকছে। সো এই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। মানব সম্পদ উন্নয়নের ধারণা আমরা জানতে পারবো, যেমন সাধারণ মানুষকে কিভাবে মানব সম্পদ বানানো যায়, জনসম্পদ বা জনসমষ্টিকে কিভাবে জনসম্পদে রূপান্তরিত করা যায়, সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করতে পারবো এবং জানবো। এখান থেকে আমরা আরো জানবো বাংলাদেশের মানব সম্পদের উন্নয়ন পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবো এবং অন্যান্য দেশের মানব সম্পদ উন্নয়নের সঙ্গে তুলনা করতে পারবো। সো একসাথে যেমন আমরা বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে জানতে পারবো, সেই সাথে অন্যান্য যে দেশ রয়েছে সেই দেশের যে মানব সম্পদ উন্নয়নের যে থিওরি রয়েছে বা সেই দেশ যেভাবে মানব সম্পদের
উন্নতি করছে সেগুলো সম্পর্কেও কিন্তু ভালোভাবে জানতে পারবো। তারপর যেটা পারবো সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে বাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনা করতে পারবো। বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্স ও অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করতে পারবো। মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের মনোভাব অর্জন করতে পারবো। সো এই যে ওভারঅল ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো। তারপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি সম্পর্কে আলোচনা করতে পারবো, বা জিডিপি সম্পর্কে কিন্তু আমরা আমাদের যে জ্ঞান রয়েছে সেটা বিকাশিত করতে পারবো, যেটা আমরা নেক্সট ক্লাসে করব। এই পর্যন্ত তোমাদের কারো কোনো বোঝায় সমস্যা থাকার কথা না, তারপরে যদি কারো কোনো বোঝায় সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা যেটা করবে আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্টস করার মাধ্যমে আমাদেরকে এটা জানিয়ে দিবে। আর যেটা করবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, কারণ যখনই তোমরা পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে তখন কিন্তু আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের ক্লাসটা অ্যাটেন্ড করতে সক্ষম হবে। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।